মানুষ যখন প্রতিদিন বদলে যায় তখন কেমন লাগবে? কখনো ছেলে, কখনো মেয়ে, কখনো প্রাপ্তবয়স্ক মানুষ, কখনো শিশু হয়ে যায়। সিনেমার প্রধান চরিত্রে জিন নামের একটি ছেলে, যার একটিও মুখ নেই এবং প্রতিনিয়ত বদলে যাচ্ছে। সে আমাদের কাছে তার গল্প শোনাচ্ছে। তিনি বলেছেন যে যখন তিনি জেগে ওঠেন তখন তিনি একজন নতুন মানুষ হয়ে ওঠে। কখনো সে বৃদ্ধ, কখনো শিশু, কখনো যুবতী, কখনো বালক। তার শরীর, তার পরিচয় সবকিছু বদলে যায়। এমনকি সে বিদেশী হয়ে যায়। তার কণ্ঠস্বর এবং দৃষ্টিশক্তিও পরিবর্তিত হয়। যেটুকু শরীর পেয়েছে, বয়স অনুযায়ী তার শরীরের অঙ্গপ্রত্যঙ্গ পরিবর্তন হয়েছে। সেজন্য তার চোখে ভিন্ন ভিন্ন চশমা, বিভিন্ন মাপের জুতা এবং উভয় লিঙ্গের পোশাক ছিল। তখন সে জানায় যে ফার্নিচার ডিজাইনিং তার পেশা। তিনি প্রথমে নিজের হাতে ফার্নিচার ডিজাইন করেন, তারপর নিজেই তৈরি করে। তিনি যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন তাতে তিনি অভ্যস্ত ছিলেন, কারণ তিনি জানতেন না কিভাবে স্বাভাবিক অবস্থায় ফিরবে। তিনি ইন্টারনেটে তার সমস্ত কাজ করেছেন, কারণ ইন্টারনেটে লাইভে যাওয়ার দরকার ছিল না। এই রহস্যের কথা মাত্র দুইজনই জানত, একজন তার মা এবং তার বন্ধু শাং। তারপরে আমাদের দেখানো হয় শাং, যিনি জিন এর সাথে আসবাবপত্রের কাজ করতে। আসলে ফার্নিচার ডিজাইনিং ছাড়া সবকিছুতেই কাস্টমার ডিলার হিসেবে কাজ করতে। একদিন শাং জিনের বাড়িতে এসে তাকে বলে যে আজ তুমি খুব সুদর্শন মানুষ হয়েছ, বেড়াতে বের হই। তারা দুজনে একটি ক্লাবে যায় এবং অনেক উপভোগ করে। জিন একটি মেয়ের সাথে ঘুমাচ্ছে এবং যখন সে জেগে ওঠে তখন সে দেখে যে সে বৃদ্ধ হয়ে গেছে। সে তার ল্যাপটপে সব মুখের ভিডিও ধারণ করেছে। তিনি বলেছেন যে তিনি বিদেশী হয়ে গেলে তিনি তার জাতীয় ভাষা বলতে পারেন না, বরং সে তার মাতৃভাষায় কথা বলে, যেমন চাইনিজ বা জাপানি। সে যে বিদেশী হোক না কেন, যদিও তিনি তাও শিখেননি। এই পরিবর্তিত পরিচয়ের কারণে কেউ কখনো তাকে ভালো মনে করেনি এবং সে কখনো কাউকে ভালোবাসেন। আজ থেকে প্রায় 12 বছর আগে 8 বছর বয়সে তার শরীরের রূপান্তর শুরু হয়েছিল। তারপর তার অতীত থেকে একটি মুহূর্ত দেখানো হয়, যখন সে ঘুম থেকে ওঠে। সে নিজেকে আয়নায় দেখে এবং সে একটি অদ্ভুত মানুষ হয়ে উঠেছে। এটা দেখে সেও খুব ভয় পায়। তারপর সে তার মাকে সব বলে এবং সে খুব অবাক হয়, কিন্তু কোনোভাবে সে তা সামলে নেয় এবং তাকে দুঃখিত বলে। জিন বাকি মানুষের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারেন, আর সে কারণেই তাকে স্কুল ছেড়ে দিতে হয়েছে। একদিকে তার বয়সী সমস্ত বাচ্চারা স্কুলে যাচ্ছিল, অন্যদিকে সে তার জীবনের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছিল। একদিন শাং জিনের বাড়িতে কিছু জিনিস নিয়ে যায় এবং একজন মধ্যবয়সী মহিলা দরজা খুলে দেয়। সে তাকে খাবার দেয়। শাং মনে করে এটাই হয়তো তার আসল মা, কিন্তু তারপর জিনের আসল মা সেখানে আসে। তারপর সে জানতে পারে সে জিন ছাড়া আর কেউ না। তিনি হতবাক এবং এখন যা ঘটছে তা বিশ্বাস করতে পারছেন না। বাস্তবতা জানার জন্য তিনি এই ভদ্রমহিলাকে জিন সম্পর্কে কিছু প্রশ্ন করে। প্রশ্ন জিজ্ঞাসা করে যা শুধুমাত্র জিন জানত, যার জন্য মহিলাটি সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দেয়। শাং এটা দেখে হতবাক হয়ে যায় এবং তাকে দেখে হাসতে থাকে। এই ঘটনার পর শাং প্রতিদিন তার বাড়িতে আসেন এবং তিনি প্রতিদিন নতুন ব্যক্তি হয়ে ওঠে। তারা দুজনেই কথা বলতো এবং সবসময় হাসত। একদিন যখন জিন মেয়ে হয়ে ওঠে, তারা দুজনে একসাথে ক্লাবে যায়। সে তাকে বলে যে আমরা 15 বছর ধরে বন্ধু ছিলাম, আর তুমি ছেলে ছিলে, আজকে মেয়ে। তাই বলি কি একটা মেয়ের শরীরে আমার কাছাকাছি হতে পারবে? এটা শুনে জিন সম্পূর্ণ ভিন্ন উত্তর দেয়। তিনি বলেন নিজেকে নিয়ন্ত্রণ করুন। পরের দিন তারা আবার দেখা করে এবং এখন জিন একটি ছেলে। শাং তাকে বলে যে সে যে কোম্পানিতে কাজ করে তার মালিক জিনের ডিজাইন চুরি করছে। তার মাথায় একটা আইডিয়া আসে। তিনি এটিকে ব্যবহার করে নিজের কোম্পানি শুরু করার এবং এটির নাম আলস হিসেবে বেছে নেওয়ার কথা ভাবে। একই সময়ে তারা মনে করে যে জিন ডিজাইন করবে এবং আসবাবপত্র বিক্রির জন্য লোক নিয়োগ করবে। প্রথমে জিন শুধুমাত্র একজন আসবাবপত্র প্রস্তুতকারক, তারপর তিনি আসবাবপত্র সরবরাহকারীও হন। তারপর একদিন জিন আসবাবের দোকানে যায় এবং সেখানে কিছু দেখতে পায়। এদিকে সু নামের একটি মেয়ে তাকে দেখছে যে ওই দোকানের কর্মী। সে জিজ্ঞেস করে, জিন তুমি কি চাও? সে বলে যে আমার একটা চেয়ার দরকার যেটা আমাকে ঘোড়ায় বসে থাকার মতো মনে করে। এটা শুনে সে তাকে আলস নামে একটি কোম্পানি দেখা। তিনি বলেছেন যে আপনি এখানে সবকিছুর মধ্যে সেরা পাবে। এর মানে হলো যে সে তাকে পরামর্শ দেয় তার নিজের ওয়েবসাইট। তিনি তাকে জিজ্ঞাসা করেন যে এটি অন্য কারো জিনিসের প্রশংসা করা এবং বিনামূল্যে বিজ্ঞাপন দেওয়া অনুমোদিত কিনা। এটা দেখে সু হাসতে থাকে। তিনিও প্রতিদিন সেখানে যেতেন সু দেখতে। ভিন্ন মুখের কারণে সু চিনতেও পারেনি যে তিনি জিন। ধীরে ধীরে সে সু পছন্দ করতে শুরু করে এবং তার প্রেমে পড়ে। তার দোকান থেকে ভিজিটিং কার্ডের বিশাল সংগ্রহ রয়েছে। তিনি প্রতিদিন আলাদা খদ্দের হিসেবে সেখানে যান। একদিন যখন জিন একটি সুদর্শন ছেলে হয়ে ওঠে, সে কেনার জন্য সুয়ের দোকানে যায়। কোনোভাবে সে তাকে ডিনারে যাওয়ার প্রস্তাব দেয়, যা সে তাকে প্রত্যাখ্যান করে। তিনি তাকে বলেন যে আমি এই প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য অনেক অনুশীলন করেছি। তার আন্তরিক স্বভাব দেখে সে রাজি হয়। সে খাবার কিনে নেয় এবং তাকে তার বৈশিষ্ট্য তৈরির জায়গায় নিয়ে যায়। সে সেখানে যেতে অস্বীকার করে, যার উপর জিন তাকে তার সেক্রেটারি নম্বর দেয় এবং বলে যে আমি ভুল ব্যক্তি নেই, তবে আপনি যদি এখনো কিছু ভুল খুঁজে পান তবে আপনি এটি সম্পর্কে অভিযোগ করতে পারেন। তারপর তারা দুজনেই সেখানে যায় এবং সেখানে যাওয়ার পরে সে বুঝতে পারে যে এটি আলস কারখানা, কারণ সেখানকার লোকজন আলস আসবাবপত্র পছন্দ করত।
তারা উভয়েই ডিনার করে এবং তারপর সে তাকে তার বাড়িতে রেখে যায়। তারপর তারা পরের দিন আবার দেখা করার পরিকল্পনা করে। কিন্তু এখানে সমস্যা ছিল যে সে ঘুমিয়ে পড়লে সে আবার বদলে যেত। এটি দেখে তিনি প্রতি ঘন্টায় একটি অ্যালার্ম সেট করেন যাতে তিনি ঘুমিয়ে না পড়ে। একই সময়ে তিনি নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করেন যাতে তার সময় কেটে যায়। পরের দিন দুজন আবার দেখা করে এবং নিজেদের অনেক উপভোগ করে। সু তাকে আলসে তার চাকরি সম্পর্কে জিজ্ঞেস করে। সে বলে, আমি একজন ফার্নিচার ডিজাইনার। সাংও সেখানে আসে এবং তারা দুজনেই তাকে দেখে লুকিয়ে পড়ে। তারপরে সু এবং সাং বাড়ি যায় এবং জিন সেখানে বসে কাজ শুরু করে এবং নিজেকে জাগিয়ে রাখার চেষ্টা করে। পরের দিন আবার দেখা হয়। তারপর দেখি জিন অনেক দিন ঘুমায়নি। পরের রাতে যখন সে তাকে নামাতে যাচ্ছে, বাসে ঘুমের কারণে সে ঘুমিয়ে পড়েছে। স্টেশনে বাস থামলে তার ঘুম ভেঙে যায় এবং সে দেখে যে সে একজন মধ্যবয়সী মানুষ হয়ে গেছে। স্টেশনে পৌঁছে সে দেখে যে সু তার জন্য অপেক্ষা করছে। সেখানে থাকা সত্ত্বেও সে তার কাছে যেতে পারেন। এখন যে সুদর্শন ছেলেটি বুড়ো হয়ে গেছে তাকে দেখলে সু হতবাক হয়ে যাবে। এর মধ্যে সে তার বসের কাছ থেকে একটি কল পায় এবং চলে যায়। সে জিন কে অনেক ডাকে কিন্তু সে বিজ্ঞাপনের উত্তর দেয় না, তাকে দুঃখিত বার্তা পাঠায়। এখানে জিন বোঝা যায় যে তার সুন্দর জীবন শেষ হয়ে গেছে। তার উত্তর আসে, তুমি কোথায়? আমি বাস স্টপে তোমার জন্য অপেক্ষা করছিলাম। সে সিদ্ধান্ত নেয় যে সে তাকে না বলে তাকে ছেড়ে যাবে না, তবে তাকে পুরো সত্য বলবে। পরের দিন জিন একটি মেয়ে হয় এবং সু কে তার সাথে যেতে বলে। সে বলে, আমি জিন সম্পর্কে সবই জানি এবং তাকে ফার্নিচার কারখানায় নিয়ে আসি। জিন তাকে তার সমস্ত ভিডিও দেখায় এবং তার সমস্ত মুখের ভিডিওগুলি তার সামনে প্রকাশ করে। সে তাকে জানায় যে সে একটি ছেলে, কিন্তু যখন সে জেগে ওঠে তার লিঙ্গ পরিবর্তিত হয়। আর যার সাথে সে এতদিন আড্ডা দিচ্ছে সে হলো জিন। সু এটা বিশ্বাস করে না এবং চলে যায়। অনেক দিন পরও সু ভুলতে পারেনি জিনকে। সে তার কথা ভাবতে থাকে এবং একদিন তার কারখানায় তার সাথে দেখা করতে যায়। তিনি এখন একজন জাপানি মহিলা এবং সু কে ভিতরে আসতে বলে। তিনি তাকে প্রশ্ন করেন, আপনার কি সত্যিই আমার প্রতি অনুভূতি আছে? যদি তাই হয় তাহলে আপনাকে অবশ্যই আমার অনুরোধে রাজি হতে হবে যে আমি তোমার সাথে ঘুমাতে চাই এবং নিজের চোখে তোমাকে বদলে যেতে দেখতে চাই। সে ঘুমন্ত অবস্থায় তাকে জিজ্ঞেস করে কতদিন ধরে এসব চলছে। তাই সে তাকে তার পুরো ঘটনা বলে। এদিকে সু তার আসল বয়স খুঁজে পায়, যা ছিল 29 বছর এবং তার বয়সও 29। সে তাকে জিজ্ঞেস করে, আপনি আমাকে কেন বেছে নিয়েছেন? জিন তাকে বলে যে আমি আমার শর্ত মেনে নিয়েছিলাম এবং আমি অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, কিন্তু তোমাকে দেখার পর আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। তারপর দুজনেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে যখন লোকেরা জেগে ওঠে, জিন সেখানে উপস্থিত হয় যে এখন একটি সুদর্শন ছেলে, যার মানে সে বদলে গেছে। সে খুশি যে সবকিছু জেনেও সে তার সাথে আছে। তারপরে তারা সবসময় একসাথে সময় কাটাতেন এবং একসাথে থাকতে। তারা দুজনেই সুখী জীবনযাপন করছিলেন। পরের দিন সে জিনের ঘাড়ে একটি ট্যাটু করে তাকে শনাক্ত করতে। একদিন জিনকে সু এর সাথে একটি পার্টিতে যেতে হয়েছিল, কিন্তু তারপরে সে একজন বৃদ্ধ মহিলা হয়ে গে। সে ঘুমানোর অনেক চেষ্টা করে কিন্তু ঘুমাতে পারে না। পার্টিতে সবাই তাদের সঙ্গীদের নিয়ে এসেছিল, কিন্তু সু এক। সবাই সুয়ের সঙ্গীকে দেখতে চেয়েছিল এবং তাকে জিজ্ঞাসা করতে চেয়েছিল যে সে কোথায় ছিল, কারণ সবাই বিভিন্ন জনের সঙ্গে সু দেখেছে। ঠিক তখনই পার্টিতে একজন লোক সুর হাত ধরে যেভাবে জিন তাকে বলেছিল যে সে তাকে চিনবে। পার্টির সবাই তাকে দেখে অবাক, বিশেষ করে সু এর বোঝ। পরের দিন সে একটি মেয়ে হয় এবং তার মায়ের সাথে দেখা করতে সুকে নিয়ে আসে। তার মা বলে তাকে ধন্যবাদ যে সে তার ছেলের সাথে আছে। সকালে সে নিজেকে জিজ্ঞেস করে সু বিয়েতে রাজি হবে কিনা এবং আমি কি তাকে বিয়ের জন্য জিজ্ঞাসা করব, এবং তিনি তার বিয়ের আংটি তৈরিতে অনেক দিন ব্যয় করে। পরের দিন সু একজন ডাক্তারের সাথে কথা বলছে এবং সে তাকে তার অবস্থা এবং জিনের রূপান্তর সম্পর্কে জানা। চিকিৎসক টেনশন এবং বিষণ্ণতার জন্য ওষুধের পরামর্শ দেন সু। সে এখন একটি সুদর্শন ছেলে এবং সে বলে, আমি তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত পছন্দ করি। আর হৃদয় বলে, এই সময়টা যেন পার না হয়। আর আমি চাই তুমি আমার মতো একজন সাধারণ মানুষ হও। সে তাকে জিজ্ঞেস করে যে সে তাকে বিয়ে করবে, যার সে কোনো উত্তর দেয় না। তারপর সে তাকে বাড়িতে রেখে আসতে চলেছে। তাই পথে সে আবার জিজ্ঞেস করে, তুমি কি আমাকে বিয়ে করবে? সু তাকে গাড়ি থামাতে বলে। সু বলেছেন যে বিয়ে কোনো সাধারণ জিনিস নয়। আমি আমার পরিবারকে কি বলবো যে সে এমন একটি ছেলে যে প্রতিদিন বদলে যায়। তার কথা শুনে সে বলে, তোমার থেকে দূরে গেলে আমার মন ভালো হয় না। সে তাকে বলে যে তুমি শুধু নিজের কথা ভাবো। আপনি জানেন আপনি কে এবং আপনার পরিচয় কি। আয়নায় তোমার মুখ আজ অন্য কিছু, কাল অন্য কিছু। নিজেকে চিনতেও পারছেন না। এমনকি আপনার জুতা, জামাকাপড় এবং চশমা পরা সম্পর্কে চিন্তা করতে আপনার অনেক সময় লাগে। এখন সে বলে যে এটা জিন, এটা বোঝা আমার পক্ষে খুব কঠিন। তাহলে বাকিদের কিভাবে বলবো তুমি জিন? সে তার দুশ্চিন্তা বুঝতে পারে। সু গাড়িতে উঠে তার টেনশন রিলিজিং বড়ি খায়। তারপর সু হাসপাতালে ভর্তি হয় এবং জিনও সেখানে আসে। জিন জানতে পেরেছে যে সু বিষণ্ণতা দূর করার ওষুধ খায়, আর বেশি মাত্রার কারণে সে অসুস্থ হয়ে পড়েছে। তিনি তার সেল ফোনে ডাক্তারের সাথে কথোপকথন শোনে। সে বুঝতে পারে তার কারণেই সুয়ের এই অবস্থা। পরের দিন সে মেয়ে হয়ে মায়ের কাছে থাকে। তার মা তাকে সত্য বলে যে সে তার বাবার মতো।
তার বাবারও একই রোগ ছিল এবং তিনিও পরিবর্তন করতে, আর সেই কারণে সে মানসিক চাপেও ভুগছিল। স্ত্রীর অবস্থা দেখে জিনের বাবা উধাও হয়ে গেলেন যাতে তার স্ত্রী বিরক্ত না হয়। এই কথা শুনে তিনিও সিদ্ধান্ত নেন যে তিনিও তাই করবে। তারা দুজনে সন্ধ্যায় আবার দেখা করে এবং কিছু হাঁটার পরে জিন তাকে বলে যে আমাদের ব্রেক আপ করা উচিত। এই বলে সে সেখান থেকে চলে যা। বিচ্ছেদের আগে জিন শু কে একটি চেয়ার দিয়েছিল। শু এই চেয়ারটি দেখে এবং জিনের কথা মনে করে কাঁদে। 10 মাস কেটে গেছে এবং এখন শু সম্পূর্ণ স্বাভাবিক। একদিন শুর বস তাকে একটি ওয়েবসাইটে একজন জনপ্রিয় ডিজাইনারের আসবাবপত্র দেখাচ্ছেন। এটা দেখে সে বুঝতে পারে এগুলো জিনের ডিজাইন। তার বস বলেছেন ডিজাইনটি অত্যাশ্চর্য এবং আপনাকে অবশ্যই এটি আমাদের জন্য অর্ডার করতে হবে। তখন সে বুঝতে পারে যে সে শুধু মানুষের কথাই ভাবছিল যে তারা কি বলবে, কিন্তু প্রকৃতপক্ষে তিনি নিজেই তাকে ছাড়া বাঁচছিলেন না এবং এর সাথে তিনি তাকে সন্ধান করার সিদ্ধান্ত নেন। তারপর জিনকে জিক রিপাবলিকের ডিজাইনার হিসেবে দেখানো হয়েছে এবং তিনি সেই অবস্থানের ব্যক্তি এবং তিনি সেখানে তাদের ভাষায় কথা বলছিলেন। অন্যদিকে জিনের ঠিকানা জানার পর সে সেখানে যা, কিন্তু জিন তাকে বলে যে জিন নামে কোনো ছেলে নেই। সে তাকে বলে যে আমি কোরিয়ার একটি স্টুডিও থেকে এসেছি, যা একটি বিশাল আসবাবপত্রের বাজার, এবং সে তাকে ভিতরে যেতে অনুরোধ করে। ভিতরে যাওয়ার সাথে সাথে সে আলাদা জুতা, জামাকাপড় এবং আসবাবপত্র দেখতে পায় যা জিন এর তৈরি করাছি। আমার কোম্পানি আপনার ডিজাইন পছন্দ করে, তাই আমি আপনাকে দেখতে চেয়েছিলাম, সে বলে। যার কাছে সে বলে, এটা থামো জিন, আমি পুরোপুরি বদলে গেছি, আমি তোমার সাথে থাকতে চাই। জিন তাকে বলে যে তুমি আবার অসুস্থ হবে, এটি রোগের চেয়ে ভয়ানক জীবনযাপন করছি, সে বলে। সে জিনের কাছে ক্ষমাপ্রার্থী এবং তারা দুজনেই একসঙ্গে হাঁটতে যা। সে তাকে বলে যে একদিন সে তাকে পরিবর্তন করতে দেখেছিল, যা তাকে খুব ভয় পাইয়েছিল। সে নিজেকে বোঝানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল, কিন্তু পারেন, এবং সে বলে আমার মনে হয় আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। এবং এখন সে নিজেই তাকে বিয়ের জন্য বলে এবং সে তাকে একই আংটি দেয় এবং এখন তাদের জীবন এবং চলচ্চিত্রের সুখী সমাপ্তি আসে।